যে ইউনূস সাহেব, ওনাকে এত শ্রদ্ধা করি, ভোটের কথা বললে পরে নতুন বউয়ের মতো তার মুখ কালো হয়ে যায়। কত রং বেরঙের কথা তিনি বলেন, কত সংস্কার। এই দেশে দুইটা কথা সবচেয়ে বেশি ঘৃণিত হবে আগামী দিনে, একটা হলো সংস্কার আর একটা হলো সমন্বয়। ফিল্ডে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো জনপ্রিয় নেতা আর নাই। উনি কেন গিয়া ছাত্রের মতো বৈশা রইল? আর ওইসব বেয়াদবেরা যারা তার সন্তানের সমান তার সামনে বৈশা বৈশা প্রফেসরের মতো শিক্ষা দিল, আমি এটা কিন্তু বিএনপিকে জিজ্ঞাসা করবই, এবং জাতির সামনে দিকে তারা কেন বসে থাকবে গিয়ে তাদের সামনে? এইসব যারা বেয়াদবি করে, মানুষকে সম্মান দেয় না, আনকালচার, এই যে বিশ্বাসঘাতকতা ইউনূস সরকার করতেছে মেয়েদের সাথে, তার উত্তর কি বাংলাদেশের নারীরা দিবে না? আমাদের মায়েরা বোনেরা দিবে না? আমি তো মা বোনদের মধ্যে কোনো ডিফারেন্স করি না। আমার যে মা নেকাব পরে, হেজাব পরে, সেও আমার মা, সে আমার বোন, সে আমার মেয়ে। আবার যে চুল খুলে সুন্দর করে আশ্রয়ে গিয়ে ফুটবল খেলে, সেও আমার মা এবং বোন। আবার যে বিশ্ববিদ্যালয়ে পড়ে বোরকা পরে, সেও আমার বোন মা। আবার যে বোরকা পরে না, সেও আমার বোন মা। এই যে নারীদেরকে এই দিকে আফগানিস্তানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আফগানিস্তানের মেয়েরা ক্লাস 5 এর বেশি পড়তে পারে না, এখন দেখছি তারা গোপনে এসে পাকিস্তানে লেখাপড়া করে। এই দেশটা কি এই মধ্যযুগের দিকে নিয়ে যাওয়ার জন্য 5ই আগস্ট হয়েছিল কিনা? আমি আন্দোলনকারী সন্তানদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা এই দেশটাকে কোথায় নিতে চাও? এটা দয়া করে বলো তোমরা, না হলে আমাদেরকে মেরে ফেলো। তোমরা এসে ব্রাশ ফায়ার করে আমাদেরকে মেরে দাও যে তারা এই পৃথিবীতে কেন জন্মগ্রহণ করে, যুদ্ধ করে কেন দেশ স্বাধীন করছে। কিন্তু স্যার এই পার্টি সহ বিভিন্ন অফিস টফিস পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে, তারা 32 নম্বর ভাঙার তার সাহস রাখে। তারা স্যার বিভিন্ন গ্রামে গঞ্জে পর্যন্ত তাদেরকে রোখার হুকুম দেওয়া হচ্ছে, ডক্টর ইউনূস নিজে বলেছেন। এবং আমার কথা হচ্ছে, আপনি কিভাবে আশা করেন যে বিএনপি সুষ্ঠু নির্বাচন আশা করবে এই উপদেষ্টা মণ্ডলীর অধীনে? আপনার কি মতামত স্যার? আমি আপনাকে অনুরোধ করবো, আপনি অনেক দূরে আছেন, আপনি বিএনপির সাংঘাতিক সমর্থন, আপনি বলছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনি ক্লাস ফ্রেন্ড। আমি আপনাকে অনুরোধ, বিএনপি নেতাদেরকে এটা জিজ্ঞাসা করেন। আমি যেদিন জিজ্ঞাসা করবো সেদিন, বা আমি জানতে চাবো সেদিন, কিন্তু জানতে চাবো যে তারা কালকে কেন গিয়ে ইউনূস সাহেবের সামনে ছাত্রের মতো হাত জোর করে বসেছিল। আমি এটা জানতে চাবো বাংলাদেশে, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকজন, একজন নেতা যার পিছনে বাংলার 99% বিএনপি নেতা কর্মী, সব কর্মীর সময়, এত জনপ্রিয় নেতা এখন বাংলাদেশের ভিতরে কেউ নাই। বাইরে কেউ থাকতে পারে, বাইরে আছে আমাদের ম্যাডাম আছে বা তারেক রয়েছে, সেটা আমি যদি ধরেও নেই, কিন্তু ফিল্ডে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো জনপ্রিয় নেতা আর নাই। উনি কেন গিয়ে ছাত্রের মতো বৈশা রইল? আর ওইসব বেয়াদবেরা যারা তার সন্তানের সমান তার সামনে বৈশা বৈশা প্রফেসরের মতো শিক্ষা দিল, আমি এটা কিন্তু বিএনপিকে জিজ্ঞাসা করবই, এবং জাতির সামনে দিকে তারা কেন বসে থাকবে গিয়ে তাদের সামনে? এইসব যারা বেয়াদবি করে, মানুষকে সম্মান দেয় না, আনকালচার, এইভাবে সমস্ত বাংলাদেশের রাজনীতিবিদদেরকে ডেকে নিয়ে, সমস্ত দলকে ডেকে নিয়ে, যদি আওয়ামী লীগ সেখানে ছিল না, থাকার কথাও না এই মুহূর্তে, ডেকে নিয়ে যে অপমান কালকে করেছে, এবং আলাপ আলোচনার পরে যেভাবে ব্রিফ করা হয়েছে, এত অবজ্ঞা সমস্ত রাজনৈতিক দলগুলোকে করলো, তারপরে কিন্তু আমি সমস্ত রাজনৈতিক দল আজকে সারাদিনে কোনো প্রতিক্রিয়া দেখি নাই। সবাইকে শুধু ক্ষমতায় যেতে চায়। বিএনপি তো 3বার ক্ষমতায় ছিল, 3বারের ক্ষমতা বিএনপিকে কি দিছে এখনো যদি বিএনপির নেতারা না বুঝে, এই দেশ যদি বিএনপি না বুঝে দেশ কোথায় যাচ্ছে, ইরানের সেই বনি সদরের মতো নেতারা যদি না বুঝে, বিএনপির নেতারা যে 1 বছর পরে তাদেরকে ধাক্কা দিয়ে ফালায়া ইমাম খুমেনিরা আসবে, তাইলে জাতির কপালে দুঃখ আছে। আমি কথাটা বলে দিলাম। বিএনপিকে খুব সুস্পষ্ট ভাবে বলতে হবে যে কোন জায়গায় তারা দাঁড়ায় থাকবে, কোন জায়গায় দাঁড়াবে বাংলাদেশে, গণতন্ত্র কতটুকু, মুক্তিযুদ্ধ কতটুকু, মানুষের পেটের ভাত পরনের কাপড় কতটুকু, মানুষের শিক্ষা চিকিৎসার অবস্থা কতটুকু তারা দিবে। 31 দফায় সব বলে দিছে, কিন্তু এটার বিরুদ্ধে স্টেট দাঁড়াইতে হবে। এবং একটা কথা আমি খুব ক্লিয়ার ভাবে বলতে চাই, আজকে কিন্তু মুক্তিযুদ্ধ মৃত্যুর মুখামুখি। একদল ঘাতক চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে মেরে, আমি ঘাতক বললাম তাদেরকে, মুক্তি কালো শক্তি চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে হত্যা করার জন্য। এখানে বিএনপির যদি ভূমিকা না থাকে,
আমার ধারণা বিএনপির ভূমিকা থাকা উচিত। আমি এর বাইরে আর কিছু বললাম। মুক্তিযুদ্ধ সম্পর্কে বিএনপির সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত। ধন্যবাদ স্যার। আমরা আরো কিছু ইলেকশন দেন আর আমরা মেজরিটি হয়ে যাবো, নো, জিনিসটা এই জায়গাতে না। একটা রাষ্ট্র নির্ভর করে তার ফিলোসফি কি, তার ইডিওলজি কি, তার স্ট্যান্ড পয়েন্ট কি, তার পিলার কি, তার মূলনীতি কি, সবকিছুর উপর একটা রাষ্ট্র নির্ভর করে। খালি আমি ক্ষমতায় গেলাম কি গেলাম না সেটা পরের ব্যাপার, কিন্তু নির্দিষ্টভাবে মুক্তিযুদ্ধ যে বাংলাদেশের মা, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পেট চিরে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, এই জায়গাটা কেউ না কেউ এটাকে প্রতিষ্ঠিত বা এটাকে প্রকাশ করতে এটার পক্ষে দাঁড়াইতে হবে। আর মুক্তিযুদ্ধ যদি বাদ দিয়ে দেন, ইট ইজ নট বাংলাদেশ, ইট ইজ নট বাংলাদেশ। কারণ মুক্তিযুদ্ধের পরেই দেশের নাম, মধ্য দিয়ে দেশের নাম বাংলাদেশ। এর আগে তো পাকিস্তান ছিল। কাজে যারা মুক্তিযুদ্ধ চান তো লিখতে হবে পূর্ব পাকিস্তান, লেখেন আগে, লিখে তারপরে রাজনীতি করেন। বিএনপির তো নামের একেবারে প্রথমটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে আমি আজকে বলি, আপনারা যে প্রশ্নটা তুলতেছেন এইগুলা খুব কঠিন প্রশ্ন, কিন্তু বিএনপির কাছ থেকে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করে, অনেক আশা করে, অনেক সুস্পষ্ট বক্তব্য আশা করে। খালি ক্ষমতায় যাইতে চাই একটা নো, অনেক সুস্পষ্ট বক্তব্য বিএনপির কাছ থেকে আশা করে। আমার দল সেটা দিচ্ছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি অনেক ম্যাচিউর বক্তব্য এখন রাখছেন, কিন্তু দেশের ভিতরে যা হচ্ছে সেটা আমার কাছে খুব সুস্পষ্ট ভাবে মনে হচ্ছে না যে একটা রাষ্ট্র যন্ত্রকে দায়িত্ব নেওয়ার মতো করে যে প্রিপারেশন, এই প্রিপারেশনটা তারা সঠিকভাবে নিচ্ছে। আর যে কথাটা জমির চৌধুরী বললো আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগ আসবে কি আসবে না, থাকবে কি থাকবে না, এই কথাটা আমার মুখ দিয়ে না বলা নেই ভালো। কারণ আমি এই কথা কইতে কইতে আমাকে সবাই বলে তো বিএনপি করে না, সে আওয়ামী লীগের দালালি, আমাকে দিয়ে বলায়েন না। আমি মনে করি আওয়ামী লীগ হোক বিএনপি হোক, আওয়ামী লীগ কি এখন বললেও, আওয়ামী লীগ যদি বলে ইউনূস সাহেব ডাকে, তাও আসতে পারবে না। যদি আওয়ামী লীগ ইউনূস সাহেব সরকারের, আমি মনে করি না যে ইউনূস সাহেবের সরকার যেভাবে তাদের নিরপেক্ষতা হারিয়েছে, সেই ইউনূস সাহেবের সরকারের অধীনে কোনো নির্বাচন সঠিক হবে, এটা আমি মনে করি না। তারপরে আমি মনে করি যদি ইলেকশন হয় ইউনূস সাহেবের অধীনে বা নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশনের আমি কিছু বলছি না, তাদের কোনো ত্রুটি আমি এখন পর্যন্ত পাইনি। যদি ইউনূস সাহেবের অধীনে কোনো ইলেকশন হয়, ফ্রি ফেয়ার ইলেকশন হইলে আওয়ামী লীগকে ডাকলেও আওয়ামী লীগ কতটুকু দ্রুত আসতে পারবে, যে কতটুকু তারা, তবে আমি সবসময় বলি মিস্টার জমির চৌধুরী, আওয়ামী লীগের রাজনীতি কিন্তু থেকে যাবে। কারণ এই দেশে আমরা যত কথাই বলি, বাঙালির সংখ্যা কিন্তু 99%। বাঙালি জাতিসত্তার সংখ্যাটা হলো 99%। আমরা বাংলাদেশি করছি, আমরা রাষ্ট্রীয় জাতিসত্তার অন্যদেরকে আমরা অ্যাকোমোডেট করার জন্য, কিন্তু বাঙালি জাতিসত্তার লোক 99%। যতদিন বাঙালি থাকবে আওয়ামী লীগের রাজনীতিটা থেকে যাবে। 5ই আগস্টের সঙ্গে এখন ইউনূস সাহেব সহ সবাই, এই সরকার এবং তাদের পিছনে যে একটা কালো শক্তি আছে, অন্ধকারের শক্তিরা সবই বিশ্বাসঘাতকতা করেছে। কেন আমি কথাটা বলছিলাম? আমি এই কারণে বলছিলাম, প্রথমে শুরু হইলো আন্দোলনটা একটা নির্দোষ আন্দোলন, ওটা কথা চাই না। তারপর আস্তে আস্তে সেই আন্দোলনটা সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের জাজমেন্টের পরে সেই আন্দোলনটা এক দফায় গেল। এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এইটা ছিল মূল স্লোগান। এই স্লোগানটা শুরু হইলো 1 আগস্ট থেকে। এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি। তাইলে এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি যদি হয়, তাহলে আমরা স্লোগানটা দিলাম কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আমরা এমন কোন স্লোগান দিলাম না যেটা 85-86 সনে এরশাদের সময় দিতাম যে এক দফায় এক দাবি আমরা উপজেলা ইলেকশন মানি না, করতে দেওয়া হবে না। আমরা তো উপজেলা ইলেকশন করার জন্য কোনো স্লোগান দেই নাই, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ইলেকশন করার জন্য স্লোগান। আমরা স্লোগানটা দিছি এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার কবে যাবি। কাজে কেন্দ্রীয় সরকারকে যেহেতু আমরা পরাজিত করে তাকে বিদায় করতে পেরেছি, এখন প্রথম ইলেকশনটা কি হবে,
প্রথম ইলেকশনটা হবে কেন্দ্রীয় সরকারের ইলেকশন, জাতীয় সরকারের ইলেকশন। এটা তো বিশ্বাসঘাতকতা করতেছে তারা। এখন তো এই কথাগুলো বলতে হবে। তারা তো বিশ্বাসঘাতকের ভূমিকা অবতীর্ণ হয়েছে স্থানীয় সরকার ইলেকশনের কথা বইলা। কারণ স্লোগানটা ছিল এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। হাসিনা তো কেন্দ্রীয় সরকার, জাতীয় সরকার, কাজে জাতীয় ইলেকশন হবে। সারা জাতিকে গ্যাপের মধ্যে রাখিয়া, সারা জাতিকে আপনি সরকার বিহীন রাখে আপনি স্থানীয় সরকার ইলেকশন করছেন। এইগুলো তো মার্শাল ওই আইয়ুব খান যেটা করছিল 62 সনে, সেই আইন করতেছেন। সেই আইন করিয়া এখন এমন একটা অবস্থায় চলে গেছে দেশ। এই অবস্থা থেকে দেশকে যদি বেরোতে হয়, আমি জানি না কি হবে। আপনি তাদেরকে ফেসিস্ট বলেন, আমি তাদেরকে ফেসিস্ট এখনো বলতেছি না। ফেসিস্ট হওয়ার জন্য যোগ্যতা লাগে না, আমি এদেরকে বলি মুনাফিক। আমি কথাটাই তুলছি যে ইসলামের দৃষ্টিতে ফেসিস্ট বেশি পাপী খারাপ না মুনাফেক বেশি খারাপ? এরা হইলো মুনাফেক। কারণ এরা এখন বলতেছে কি করব, আমরা স্বাধীনতা রক্ষা করব। কোন স্বাধীনতা? তাদের স্বাধীনতা হলো 47 আর 24। তারা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ 71-এর নামটাই বলে নাই। ওই ফজলুর রহমানদের মতো হতবাগারা যখন জীবনে রিস্ক নিয়ে বলছে যে মুক্তিযুদ্ধ ছাড়া কিছুই মানবো না, তোমরা তাহলে পাকিস্তানের আলবদর রাজাকারের সন্তান। যারা মুক্তিযুদ্ধ মানে না, পাকিস্তানের আলবদর এবং রাজাকারদের সন্তান, আলবদরদের রাজাকারদের সন্তানদের শাসন মানবো না, তখন হুশ ফিরছে। এখন একদম আইসা ঠিক 160 ডিগ্রি ঘুরে বলতেছে না না, আমরা যে দল করবো সেই দলটা হবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এটাও তাদের মুখের কথা, মনের কথা না। কারণ তাদের পিছনে যে কালো শক্তি আছে, সেই কালো শক্তি তাদেরকে নিয়ে ক্ষমতা দখল করিয়া এই দেশটাকে আফগানিস্তান বানাইতে চায়, সিরিয়া বানাইতে চায়। এই দেশটাকে গণতন্ত্রহীন একটা আমি বলবো জঙ্গি দেশ বানাইতে চায়। এই দেশটা মুক্তিযুদ্ধের দেশ, আমরা তা হতে দিতে পারি না। আমি খুব ক্লিয়ার